ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করার সময় বা সুযোগ কোনোটাই হলো না ওর। ঝংকার তুলে চড় পড়ল চাঁদনির গালে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো আধারের দিকে। জীবনে প্রথমবার আজ মার খেয়েছে চাঁদনি। প্রথমবার কেউ ওর গায়ে হাত তুলেছে। চাঁদনির দৃষ্টি টলমলে হয়, আঁখিতে অশ্রুরা ভিড়ে নিমেষে। ঠোঁট ফিলিয়ে কিছু বলতে চাইল, কিন্তু কিছু বলার সুযোগ দিল না আধার। তার আগে ঠাস করে আর একটা চড় বসালো চাঁদনির গালে। পুরুষালী খড়খড়া হাতের শক্তপোক্ত দুটো চড় খেয়ে মাথা ঘুরে উঠল চাঁদনির। আধার আরেকটা চড় বসালো। চাঁদনি এবার টাল সামলাতে না পেরে ধূপ করে মেঝেতে পড়ে যায়। একবার, দুবার, তিনবার, চারবার। কয় বাজে চাঁদনির গালে আধারের শক্ত হাতের চোট পড়ল তাদের নিজেও গুনতে পারল না। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আধার শুধু চড় মারল ওকে। শক্ত ঝাঁঝালো গলায় চিট বিড়িয়ে বলল, রাত বিরাতে বেডা নিয়ে ঘুরতে যাস? শাড়ি পরে কাকে দেখাতে গিয়েছিলি? আমার কি অবস্থা হয়েছিল জানিস? আমি তোর চাকর। ফোন কেন ধরলি না? শাড়ি কেন পরলি? কেন পরলি বল? মানা করেছিলাম না? বলেছিলাম না সন্ধ্যার আগে বাড়ি আসবি? আমার চিন্তা হয়। কাজল কেন দিয়েছিস? কার জন্য দিয়েছিস? কার জন্য এত সাজগোজ তোর? ওই ছেলেটা কে হয় তোর? কে হয় তোর ওই ছেলেটা? এত রাত পর্যন্ত ওই ছেলের সাথে কি করছিলি তুই? উত্তর দে, উত্তর দে আমাকে। আমি খুন করে ফেলবো আজকে তোকে। ফুঁসতে ফুঁসতে চিল্লিয়ে বলতে থাকলো আধার। অথচ চাঁদনিকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও দিল না ও। তুই আমাকে ঠকাইলি রে চাঁদ। তুই কেমনে আমার সাথে বেইমানি করলি? আমার যে ওই ছেলেটা বেড়ে বড় হয়ে গেছে তোর কাছে, তুই একবারও আমার কথা ভাবলি না? একবারও তোর মনে আসলো না আমি কতটা অসহায় হয়ে যেতে পারি তোকে খুঁজে না পেয়ে? তুই ওই ছেলের সাথে, ওই ছেলের সাথে ছি। আজ তুই সব সীমা অতিক্রম করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। এর শাস্তি তোকে পেতেই হবে। তুই নিজের জীবন দিয়েও আমার থেকে মুক্তি পাবি না। আধার রাগে কাঁপছে। ওর চোখ মুখ রক্তাভ লাল। ক্ষণকাল পরপর লম্বা লম্বা শ্বাস ফেলছে ও। চাঁদনি মেঝেতে দুহাত ঠেকিয়ে কোনো মতে নিজেকে সামলে রেখেছে। ওর খোপা খুলে গেছে অনেক আগেই। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা আবারও। চাঁদনির ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আধারের হাত জ্বলছে। ওর শক্ত হাত লাল হয়ে উঠেছে জোরালো চড়ের বেগে। তাহলে চাঁদনির গালের কি অবস্থা হয়েছে তা আধার ভাবতে পারছে না, চাইছেও না ভাবতে। ওর শুধু মনে পড়ছে চাঁদনি আর রাতের একসাথে দাঁড়ানোর দৃশ্যটা। তার উপর চাঁদনি সেজে গুজেছিল শাড়ি পরা অবস্থায়। যতবারই দৃশ্যটার কথা মনে পড়ছে ততবারই জেদ উঠছে, মস্তিষ্কে প্যানিক করছে। আধার নিতে পারছে না। এতগুলো থাপ্পড় মারার পরও রাগ কমছে না কোনো মতেই। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। ও যে কতগুলো থাপ্পড় মেরেছে চাঁদনির গালে সেটাও নিজেও জানে না। একের পর এক থাপ্পড় দিয়েছে শুধু। চাঁদনির দিকে একবারও তাকায়নি। চাঁদনি বহু কষ্টে শ্বাস ফেলছে। ওর শরীরের অবস্থা নাজুক। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে, যেন গাল কেটে রক্ত পড়বে। আধারের 5 আঙ্গুলের দাগ বসে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কিছু মুখের উপর পড়েছে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির দুকাত চেপে ধরল, ঝাঁকিয়ে বলল, শাড়ি কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস বল আমাকে। বল কে দিয়েছে তোকে এই শাড়ি? উত্তর দে। খোল এটা, খোল। আমি সহ্য করতে পারছি না। যে ড্রেস পরে গিয়েছিলি সেই ড্রেস গায়ে নেই কেন? কোথায় সেটা? চুপ করে আছিস কেন? উত্তর দে। কি করে এসেছিস তুই? বল আমাকে। আমার ভয় লাগছে চাঁদনি। কি করেছিস তুই? আমার বিশ্বাসের এই দাম দিলি? আধারের চিল্লানিতে চাঁদনি গায়ের ভর ছেড়ে দিল। ও উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আধার সে অবস্থায় রাখেনি ওর, দুরবস্থা করে ছেড়েছে। চাঁদনির নোজ ব্লিডিং শুরু হয়। প্যানিক অ্যাটাকের সমস্যা আছে ওর ছোটবেলা থেকে। স্ট্রেস, মানসিক চাপ এসব চাঁদনি নিতে পারে না, সেন্সলেস হয়ে যায়। আচমকে এমন আঘাত ভয় চাঁদনি নিতে পারেনি। আধার যত্র হামলা করেছে ওর উপর। বিলার দিকে আধারের মনে ভয় ঢোকে। অনেকগুলো চোর পড়েছে চাঁদনির গালে। ডান বাম দু হাতে শুধু থাপড়িয়েছে, কিন্তু এতটাও না যে নোজ ব্লিডিং হবে। আধার ওকে বুকের সাথে চেপে ধরল। ওর হৃৎপিণ্ড খুব দ্রুত বেগে লাফাচ্ছে। ও নিজেও ভীষণভাবে হাঁপিয়ে গেছে। কম ধকল যায়নি ওর উপর। আধার জোরে জোরে শ্বাস ফেলল। চাঁদনির গালে আলতো চাপড় দিয়ে বলল, চাঁদ, এই চাঁদ, চোখ খোল। আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। উত্তর দে, নয়তো আমার ছটফটানি শেষ হবে না। চাঁদনির পক্ষ থেকে কোনো উত্তর এলো না। আধারের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর মুখের উপর। আধার হাতের উল্টো পিঠে চোখ মুছল, পাঁচকলে তুলল ওকে। চাঁদনির নিস্তেজ মুখটা ওর বুকের সাথে লেগে যায়। রক্ত লাগে ওর শার্টে।
আধার অসহায় ঢোক গিলল। ও এভাবে মারতে চায়নি মেয়েটাকে। ওর চাচা কোনোদিন একটা ফুলের টোকাও দেয়নি মেয়েটার গায়ে। সবসময় বুকের সাথে আগলে রেখে বড় করেছে। কিন্তু আধারের এমন রাগ লাগছিল, নিজেকে সামলাতে পারছিল না। একটা বাইরের ছেলে কেন ওদের সম্পর্কের মধ্যে আসবে? কেন কেন চাঁদনি আসতে দেবে ওকে? চাঁদনি ক্যারেক্টারলেস ডেকেছিল ওর অগণিত রিলেশনের কাহিনী শুনে, অথচ ও চরিত্রহীন হয়েও কখনো ওদের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দেয়নি। সাবিয়াকেও সাবধান করেছে সবসময়। চাঁদনি সেটা কেন করবে না? এত রাতে ওই ছেলেটার সাথে দেখে মাথা ঠিক রাখতে পারেনি। আজ আর চাঁদনিকে ওর নিজের রুমে নিয়ে গেল না, নিয়ে গেল আধারের রুমে। বেডে শুয়ে নাকে রুক্ত রুমাল দিয়ে মুছল, বুড়ো আঙুল দিয়ে ঠোঁট শুয়ে দেখল, অয়েনমেন্ট লাগিয়ে দিল গালে, ঠোঁটে। সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। ওদের মধ্যকার সম্পর্কটা আধার ঠিক করতে চাচ্ছে। যখনই আধার নিজেদের সম্পর্কের কোনো প্রোগ্রেস চাচ্ছে, চাঁদনির বিটলামি শুরু করছে। বিছনার বিপরীত পাশে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো আধার। অনেকটা সময় চেয়ে থাকলো চাঁদনির নিস্তেজ মুখের দিকে। ওর একটা প্রশ্নের উত্তরও পাওয়া হয়নি। শাড়ি কোথায় পেল মেয়েটা? ও যে ড্রেস পরে গিয়েছিল সে ড্রেস গায়ে নেই কেন? কোথায় বদলালো? এতটা সাহস কখন থেকে হয়ে গেছে চাঁদনি? ওর বন্ধুগুলো এসব সাহস দিচ্ছে ওকে? গেছে এক পোশাক পরে, এসেছে অন্য পোশাকে। আধার এগিয়ে গিয়ে ওর গালে হাত রাখলো। চাঁদনির পরনে লাল পাড়ের সাদা শাড়ি, সুন্দর লাগছে ওকে, অনেকটা সুন্দর লাগছে। আধার একবার চাঁদনিকে বলেছিল ওকে সাদা কাপড়ে মানায় না, শ্যামলা রংটা আরও ফোটে, আসলেই ফুটতেছে, তাতে আরও বেশি আকর্ষণীয় লাগছে ওকে। কাজল চোখে, চোখ বন্ধ অবস্থায় একটা কালো গোলাপের মতো স্নিগ্ধ লাগছে। অথচ আজ প্রথমবার চাঁদনির সৌন্দর্যে রাগ হচ্ছে ওর, বুক জ্বলছে। কার আকর্ষণ পাওয়ার জন্য চাঁদনি এত আকর্ষণীয় করে সেজেছে? কার জন্য এত তোড়জোড় ওর? আধারের জন্য তো না, ওর জন্য কখনো সাজেনি চাঁদনি। আধার মাথার চুল খামচে বসলো। রিংটনের আওয়াজে ধ্যানভঙ্গ হলো ওর। নাম্বার না দেখে রিসিভ করলো আধার। ভেসে হলো আকিব শিকদারের চিন্তিত কণ্ঠ। আদার চাঁদের খোঁজ পেয়েছো? পেয়েছি। কোথায় চলে গেছিল ও? কল কেন ধরছিল না আমার? এত রাত পর্যন্ত বাইরে ছিল কেন? আজ ওকে অনেক বকা দিব আমি। ও বোকা খাওয়ার মতো অবস্থায় নেই চাচু। আকিব শিকদার থমকালেন। আধারের রাগ সম্পর্কে খুব ভালো ধারণা তার আছে। চাঁদনির জন্য হঠাৎই তার চিন্তা খুব বেশি বেড়ে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বললেন তিনি। চাঁদনির কি হয়েছে আধার? কি করেছো তুমি ওর সাথে? আধার কিছু বলল না। আকিব শিকদার বললেন, আধার, আমি মানছি চাঁদনি খুব জেদি, ওকে কখনো শাসন করিনি আমি, কিন্তু আমার একটা মাত্র মেয়ে আধার, ওর বয়স তো বেশি না। শুধুমাত্র বড় ভাইয়ের কথা রাখতে তোমার সাথে বিয়ে দিয়েছি আমি ওকে। এটা দেখা সত্ত্বেও তুমি ওর সাথে বিয়ের দিন কী রকম ব্যবহার করেছো। বাবা হিসেবে বড্ড হয়ে গেছি আমি, নিজেকে নিজে মাপ করতে পারছি না। ওর জন্য ভীষণ মন পুড়ছে আমার, আমি শান্ত থাকতে পারছি না। আমার কীরকম যে লাগছে কয়েকদিন ধরে। আমি বুঝতে পারছি তুমি ওকে সামলাতে পারছো না বা চাইছো না। আমি আজকে রওনা দিচ্ছি ঢাকার পথে। আমার খুব চিন্তা হচ্ছে, বিশ্বাস করো। ওকে নিয়ে আসবো, পরে যা হওয়ার হবে। ও আরেকটু বড় হোক, যখন থেকে নিজের ভালো মন্দ বুঝতে পারবে, তখনই আমি তখনই আমি নিশ্চিত হতে পারবো। আধার খুব শান্ত গলায় বলল, না, এসো না। তোমার চেয়েও বেশি ভালোভাবে সামলাতে পারবো আমি ওকে। বাচ্চাদের আদরের পাশাপাশি শাসনও করতে হয়। তুমি করোনি, ইটস ইয়োর ফল্ট। বাট তুমি ওকে নিয়ে যেতে পারবে না, আমি ওকে যেতে দিব না। কিন্তু চাঁদনি। চাঁদনি ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। আচ্ছা, একবার কথা বলাও ওর সাথে আমার। কোথায় ছিল এতক্ষণ ও? কেন আমার কল রিসিভ করছিল না? আধার উত্তর না দিয়ে অভিযোগ করে বলল, তোমার মেয়ে একটা কথা শোনে না আমার। এত অবাধ্য, এত জেদি। ওকে বলবা আমার যাতে একটু কথা শোনে। এই ইট পাথরের শহরটা বড্ড খারাপ। তোমার মেয়ের সরলতা ওরা নষ্ট করে দেবে। আমি বলবো, ওর সাথে একবার কথা বলাও তো। ঘুমাচ্ছে ও। এই সময়ে? কালকে কল দিতে বলবো, চিন্তা করো না, এভরিথিং ইজ ওকে। আধার কল কেটে দিল। এভরিথিং ইজ নট ওকে, কিচ্ছু ঠিক নেই। ভেতরে ভেতরে কি চলছে তা শুধু ওই জানে। ওর মন কুড়াচ্ছে। মনে হচ্ছে চাঁদনির হয়তো জ্বর উঠবে। আধার অপেক্ষা করলো চাঁদনির জ্ঞান ফেরার। চাঁদনি খুব ভয় পেয়ে প্যানিক করেছে। ছোটবেলায় একবার এমন করেছিল ওর সাথে। আধারের ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিক্যাল খাতায় উল্টোপাল্টা এঁকেছিল চাঁদনি। তখন নিতান্তই চাঁদনির বয়স 8। আধার ওকে ধাক্কা দিয়েছিল। নিচে পড়ে কোমরে ব্যথা পেয়েছিল চাঁদনি। হাত কেটে রক্ত পড়েছিল।
104 ডিগ্রি জ্বর উঠেছিল সেদিন রাতে ওর। আধার খুব বকা খেয়েছিল ওর বাবার থেকে, কিন্তু আধার রাগ হয়নি সেদিন আর, হয়েছিল অপরাধবোধ। ওর দাদি আর মেঝো মা বাঁচিয়েছিল ওকে। সাইড নিয়ে বলেছিল চাঁদনি ওর ইম্পর্টেন্ট খাতায় হাত দেবে কেন, এরকম দোষী মেয়ের এমন শাস্তিই হওয়া উচিত। আধার সেদিন বুঝেছিল বাড়িতে চাঁদনির মূল্যটা, যার পুরোটাই শূন্য। বাড়ির কেউই ওকে তেমন কদর করে না। আকিব শিকদার সেদিন ব্যবসায়িক কাজে বাইরে ছিল, চাঁদনির খেয়াল রাখেনি কেউ। ও জ্বরে কাটরাচ্ছিল, কেউ ওকে দেখতেও চায়নি। আধারের মা শুধু খাবার খেয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল, এটুকু তার দায়িত্ব ছিল। এরপর তিনি নিজের সাংসারিক কাজে চাঁদনির তেমন খেয়াল রাখতে পারেনি। আধার সে রাতে পুরো রাত চাঁদনির পাশে বসেছিল, হয়তো অপরাধবোধে বা কিছুটা মায়া। আধার ওর মাথায় জল পড়তে দিয়েছিল, ওর হাত ধরে জানিয়েছিল এবারই তোর বাবা ছাড়া আর একটা মানুষ ওকে নিয়ে চিন্তা করার মতো আছে। ও শুধু চাঁদনিকে একটু সাহারা দিতে চেয়েছিল। চাঁদের ছোটবেলা থেকে ভীষণ উইক, কিছু হলেই অসুস্থ হয়ে পড়ে, নাজুক অবস্থা হয়ে যায়। পরের দিন যখন আকিব শিকদার ঘরে ফিরলেন, চাঁদনিকে হসপিটালে ভর্তি করানো হলো, কারণ বাড়িতে এমন কেউ ছিল না যে চাঁদনির দেখাশোনা করবে। উনি আদারকে কিছুই বলেননি, কিন্তু মনে মনে বড্ড কষ্ট পেয়েছিলেন। আদার সে সময় এত ভয় পেয়েছিল। এরপর থেকে আদার কখনো আর চাঁদনিকে মারেনি, উল্টোপাল্টা কিছু বলেনি। বাট চাঁদনি প্রচুর কথা শুনতো ওর মেজো মা আর দাদির থেকে। আধারের চিন্তা ভাবনাগুলো খুব নেগেটিভ, পজিটিভ চিন্তাও করতে পারে না বললেই চলে। তিল থেকে তাল বানিয়ে সেটা নিয়ে রিয়াক্ট করেও। তার উপর ওর হুটহাট রাগ, নিজের রাগের উপর মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে পড়েও। কেউ ওর কথা না শুনলে ও রেগে যায়, কাউকে কিছু বোঝাতে না পারলে ও রেগে যায়। কষ্ট পেলে মানুষ কাঁদে, কিন্তু আধারের রাগ ওঠে। মানুষের আছে টাকার গরম, বাড়ির গরম, গাড়ির গরম, আইফোনের গরম, আর আধার আছে শুধু মাথা গরম। এই হিট খাওয়া মাথাটা নিয়ে বড্ড সমস্যা আছে আধার। কোন দিন যে রাগের চোটে মাথাটা কেটে ফেলে দিবে ও নিজেও জানে না। আধারের ভয় সত্যি করে দিয়ে চাঁদনির ধুম জ্বর উঠল। জ্বরের মাত্রা এতটাই ছিল যে আধার ওর হাত ধরেই ওর ভেতরের উষ্ণতা অনুভব করতে পারছিল। আধার ভীষণ চিন্তিত হয়ে পড়ল। রাত বাজে 11টা, এখনও চাঁদনিকে হসপিটালে নিয়ে যাবে কি করে? আধার উপর থেকে নিজেকে যতই স্ট্রং দেখাক, ভেতরে ভেতরেও বড্ড ভীত। এ শহরে চাঁদনির মতো নিজেরও কেউ নেই। ওর বন্ধুরা এখন যে যার কাজে ব্যস্ত। ব্যস্ত না হলেও চাঁদনির জন্য কারো সাহায্য এমনিতেও নিত না। ওর চাচাকে বড় মুখ করে বলেছে না আধার চাঁদনি সব দায়িত্ব নেবে, সামলাতে পারবে ওকে। কথা রাখতে না পারলে কেমন হয়? আধারের একজন ডক্টর ফ্রেন্ড আছে ফারহান নামে, সে একজন মেডিকেল স্টুডেন্ট। আধার তাকে কল করলো, সে জানালো তার আসতে একটু সময় লাগবে, কিন্তু সে অবশ্যই আসবে। আধার অপেক্ষা করে। চাঁদনির শাড়িটা বড্ড ফুটছে ওর চোখে, মেয়েটাকে জাগাতে হবে, অ্যাটলিস্ট শাড়িটা বদলাতে হবে ওকে। যত ওর ফ্রেন্ড ট্রিটমেন্ট করতে আসুক, তবুও চাঁদনিকে শাড়ি পরা অবস্থায় একটা ছেলের সামনে ছেড়ে দিতে পারছে না। আধার ডাকলো চাঁদনিকে, মেয়েটার সেন্স নেই, পুরো শরীর অসাড় হয়ে আছে। আধার ভাবলো নিজে ওর শাড়ি বদলে দেবে, আবার দুপাশে মাথা নেড়ে না জানালো। ওর বিবেক ওকে বাধা দিচ্ছে। আবার ভাবছে আধার তোর বাইরের কেউ না, এখানে বিবেকের তাড়নার কি আছে? চাঁদনির উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, কখনো অধিকার খাটায়নি বা সে অবস্থা রাখেনি, ওটা আলাদা বিষয়। আধার নিজেকে বুঝ দিল। চাঁদনির আঁচল ধরতেই আধারের হাত কাঁপলো। ভেতর থেকে একটা সত্তার তীব্র প্রতিবাদ করে বাধা দিয়ে বলল, তুমি ওকে বউ বলে মানো না। তুমি কোন সাহসে অধিকারের বলি আওড়াচ্ছ? তাকে যদি শাড়ি পরা অবস্থায় তোমার বন্ধু দেখেও তাতে তোমার কি? আধার উত্তর দিল, আমার কি মানে? আমারই তো সবকিছু। বউ মানি না এটা তো আমি চাঁদনিকে বলি, কিন্তু আমাকে কি করে মিথ্যা বিষয় মানাবো? 3 কবুল বলার পরেও চাঁদনিটাই তো আধারের হয়ে গেছে। চাঁদনির শরীর, মন, ফুসফুস, কিডনি, লিভার সবই তো আধারের। ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার বউ, ও আমার, শুধু আমার, আর কারো না, আর কারো হতে পারে না। ওর মন, দেহ সবখানে আমার অধিকার আছে। ওর শরীরের ওপর পুরো কবজাটাই আমার। তুমি আমাকে বাধা দিতে পারো না। সে আবার প্রতিবাদ করলো। তার যখন ঘুম ভাঙবে তখন সে অবশ্যই তোমার থেকে কৈফিয়ত চাইবে। তখন তুমি কি বলবে তাকে? যে মানুষটাকে তুমি নিজের পরিচয় অন্যদের সামনে পরিচয় পর্যন্ত করতে পারো না, তাকে তুমি ছুঁতে পারো না। একজন স্বামী হলেও তার অনুমতি ছাড়া তার দেহে হাত দেওয়ার অধিকার তোমার নেই। একটা মেয়ের শরীরের ওপর শুধু তার অধিকার থাকে, তার অনুমতি ব্যতীত তার স্বামীরও না। অন্তত এখানে তুমি নিজের জেদ রচিও না। এটা জেদ না, এটা আমার অধিকার। চাঁদনিকে কখনো আমি নিজের জেদ হিসেবে দেখিনি। ও আমার কাছে শুধুই আমার নিজের একটা জিনিস, শুধু স্ত্রী বলে পরিচয় না দেয়া। এটাই যদি সমস্যা হয় তাহলে আমি পুরো দুনিয়ার সামনে বলে দেব চাঁদনি আমার বউ, যার উপর একচ্ছত্র অধিকার শুধু আমার। আমার সাথে ওর বিয়ে হয়েছে,
একটা বাহিরের ছেলের সাথে ও যখন যখন তখন ক্যাফেটেরিয়ায় বসতে পারে না, একটা বেগানা পুরুষের সাথে শাড়ি পরা অবস্থায় রাস্তায় পাশাপাশি দাঁড়াতে পারে না, কেউ চাইলেই ওকে আমার থেকে কেড়ে নিতে পারে না। ও আমার, শুধুই আমার। ওর দেহ মন সব কিছুতেই শুধু আমার অধিকার আছে। আমি সেটা সবাইকে জানিয়ে দেব। আমি ওর শাড়িটা জ্বালিয়ে দেব। কিন্তু ওর গায়ে থাকা অবস্থায় তো সেটা সম্ভব না, তাই না? তাহলে সেটা কেন অপরাধ হবে? ভেতর থেকে আর কোনো উত্তর এলো না। আধার নিজের সাথে নিজের দ্বন্দ্বেই হাঁপিয়ে গেল। ও বলল, তুমি কিছু বলো আমাকে। আমার কি করা উচিত? চাঁদনির কি খুব বেশি খারাপ লাগবে? উত্তর আসে না। আধা চাঁদনির রুমে গিয়ে ড্রেস নিয়ে এলো, শাড়ি বদলে কাপড় পরিয়ে দিল ওকে, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে এসি ছেড়ে দিল। চাঁদনির কপালে ঠোঁট শুয়ে বিড়বিড় করে আওড়ালো, সরি, বাট এটা দরকার ছিল। শাড়িটা আমি সহ্য করতে পারছিলাম না। তুই রাগ করলে আমার কিছু করার নেই, আমি কিছুই দেখিনি। আধার আগুন ধরিয়ে দিল চাঁদনির শাড়িতে। শাড়িটা যখন দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তখন আধারের ভেতরের আগুন নিভল। কলেজে পানি এলো। ডক্টর ফারহান যখন এলো তখন রাত প্রায় 12টা। সে অনেক দূর থেকে শুধু আধারের কলে চলে এসেছে। আধারের সাথে এক জায়গায় না পড়লেও ওর খুব ক্লোজ ফ্রেন্ড। চাঁদনিকে দেখে অবাক হলো সে ভীষণ। আধারের সাথে একা ফ্ল্যাটে একটা মেয়ে থাকছে। সে ভেবেছিল আধারের হয়তো কিছু হয়েছে, তাই জরুরি তলব করেছে তাকে। কিন্তু একটা মেয়েকে আশা করেনি সে। কিউরিওসিটি রাখতে না পেরে বলল, কেউ? কে হতে পারে? তোর বেটার হাফ। হাফ না, পুরোটাই আমার। আধার হাফ কিছু নেয় না। হাসলো সে, অভিযোগ করে বলল, বিয়ের দাওয়াতও দিলে না। হুট করে হয়ে গেছে, কেউই দাওয়াত পায়নি। তাহলে রোমিও শেষমেশ বাধা বললি? ক্লাসের একটা সুন্দরী মেয়েকে তো মুরগি বানাতে পাখি রাখিস নি। ভাবিও খুব সুন্দরী। কটাক্ষ করছিস? সত্যিই সুন্দর। তোর যে রেসিমসম দেখছি আমি, বাপরে, কিভাবে আমারে চশমিশ বলে বলে খেয়ে ফাতে। চোখে কম দেখতাম, সেটা আমার দোষ ছিল? না তো। এই পিচিটাকে বিয়ে করেছিস কেন? দেশের মেয়ে ছিল না? চাচাতো বোন বাড়ি থেকে ধরে বেঁধে জুড়ে দিয়েছে। ভালোই, বাট শি ইজ কিউট। অত প্রশংসা তো করতে বলিনি বাপ। চেক আপ করতে গিয়ে চাঁদনির গালের দাগগুলো চোখে পড়ল ফারহানের। আধারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এভাবে দাগ হয়েছে কি করে? এই, তুই মেরেছিস মেয়েটাকে? আমারে পছন্দ করে না, ইগো হার্ট করে কথা বলে। ইগো নিয়ে তুই কবরে যাবে দেখিস। অবশ্যই। তুই একটু বদলে না ভাই। একটা মানুষ এতটা নিষ্ঠুর কেমন হয়? মেয়েটাকে কিভাবে মেরেছিস? কাহিনী না জেনে প্যাক প্যাক করিস না। যেটার জন্য ডেকেছি সেটা কর। সেন্সলেস হয়ে গেছে, সেন্স কিভাবে ফিরবে বল। তোর সাথে থেকে যে এভাবে অক্ষত আছে সেটাই রক্ষে। কত বড় শয়তান তুই! তুই আমার বন্ধু না হলে এক্ষুনি নারী নির্যাতনের কেস করে একটা ডায়েরি লিখেতাম আমি। নারীবাদীদের মতো কথা বলিস না তো ভাই। ওরে কিভাবে সুস্থ করবো সেটা বলে বিদায় হওয়া এখান থেকে। তুই একটা ফালতু, বিশ্বাস কর। তোর সাথে কোনো মানুষ থাকতে পারে না। পারে না, আমি জোর করে রাখি। ডক্টর ফারহান চলে যাওয়ায় আধার বসলো চাঁদনির শিওরে। মেয়েটা আজ রাতে উঠবে না আর। আজকের রাতটা বড্ড চিন্তার আধারের জন্য। অমুক কালো করে চাঁদনির চুলে হাত বুলালো, জলপট্টি দিতে দিতে ডাকলো, হাই চাঁদ, চোখ খোল না এবার। আর কতক্ষণ? তুই রাগ করেছিস আমার উপর, বাট রাগটা তো আমার করার কথা, তাই না? আমার বউ রাত বেরাতে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়, এটা মেনে নেওয়া যায়? বল, তুই পারতি মানতে? আমি যদি এভাবে রাত বেরাতে অন্য একটা মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতাম, তোর কল রিসিভ না করে, তোর সহ্য হতো? আমি সবাইকে ছেড়ে দিয়েছি রে চাঁদ নিয়ে, শুধু তোর জন্য। আমি তো এখন আমার ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া তেমন বাইরেও যাই না, বাড়িতে থাকি না বেশিরভাগ সময়। তুই আমার জন্য তোর একটা দিন স্যাক্রিফাইস করতে পারলি না? জানিস আমার কেমন অবস্থা হয়েছিল? পাগল পাগল লাগছিল আমার। তুই একটা স্বার্থপর। শুনশান নীরব পরিবেশ। বাইরে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। চাঁদনি গভীর ঘুমে ডুবে আছে। ওর চোখের পাতা ভারী। গভীর ঘুম ভাঙল ওর। পিটপিট করে চোখ মেলল চাঁদনি। ওর মুখটা কিছুটা ঠান্ডা, অথচ শরীর উষ্ণ। ঘুমের রেশ কাটেনি এখন ওর। নিজেকে ধাতস্থ করতে একটু অপেক্ষা করলো চাঁদনি। ব্ল্যাঙ্কেটে মোড়ানো ওর শরীর। চাঁদনি নিজের মুখের উপর হাত বোলালো। ঠান্ডা বরফ হয়ে আছে। ঠোঁটের কোণে চিনচিনে ব্যথা। চারিদিকে ঘুটঘুটে আধার। চাঁদনি যেন তলিয়ে যাচ্ছে অতল সমুদ্রে। মৃদু ঠান্ডাও লাগছে। এসি চলছে হয়তো। শুকনো ঢোক গিলল চাঁদনি। ঠাওর করতে পারল না এখন কোথায় আছে ও। নিজের অবস্থান সম্পর্কে অজ্ঞাত চাঁদনি। মাথাটা ভার হয়ে আছে ভীষণ। শরীরে একটু শক্তি নেই। চারিদিকে চোখ ঘুরিয়ে তাকালো চাঁদনি। জানালার উপর পর্দা টানানো। ফাঁক ফোকর দিয়ে কোনো মতে একটু আধটু আলো উকি দিচ্ছে। চাঁদনি বুঝতে পারল না ওর অবস্থান। নিভু নিভু আলোয় কোনো মতে বোঝা যাচ্ছে এটা ওর কক্ষ না।
চাঁদনি চোখ বন্ধ করে ভাবে আগের ঘটনা। মনে করতেই ধরফড়িয়ে উঠতে গেলে টের পেল একটা পুরুষালী হাত সাপের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে ওকে। চাঁদনি হাত সরাতে চাইল, কিন্তু হাতের মালিক অন্য হাতে শক্ত করে সে হাত চেপে ধরল ওর। চাঁদনি হকচকিয়ে গেল। আধার ওকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদনির দুর্বল শরীর, এখনো জ্বর কমেনি। ও আধারের সাথে পেরে উঠবে না সেটাও জানা কথা, তাই ছোটার চেষ্টাও করলো না। ঘুম হয়েছে? কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলি? চাঁদনি উত্তর দিল না। আধার উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। ঘুম ঘুম চোখে আবারও বিছানার উপর এসে বসল। চাঁদনির কপালে হাত ঠেকিয়ে বলল, এখনো অনেক জ্বর? আধারের ব্যবহার কতটা স্বাভাবিক, এমন করছে যেন কিছুই হয়নি। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। মুহূর্তের বুকে পাহাড় সম দুঃখ এসে জমা হলো। ছেলেটাকে মানুষ বলে মনে করে না, ওর ব্যথা লাগে না, কষ্ট হয় না। ও শুধু আধারের রাগের ভাগিদার হওয়ার জন্য জন্ম নিয়েছে। ওকে মেরে ফেললেও টু শব্দ করতে পারবে না। চাঁদনির মনে ভয় কুঁকড়ে আছে, কথা পর্যন্ত বেরোচ্ছে না মুখ দিয়ে। এতটা ট্রমাটাইজ কখনো হয়নি ও। কখনো ওর বাবার কাছে ধমক পর্যন্ত খায়নি, মার তো দূরের কথা। সেখানে আধারের ব্যবহার কতটা পৈশাচিক ছিল। কাল রাতে জানোয়ারের মতো মেরেছে ওকে, অথচ এমন ব্যবহার করছে যেন সব স্বাভাবিক ঘটনা ঘটেছে। ওকে মারাটা আহামরি কোনো ব্যাপারই না, যেন ও ফাঁসির আসামি। একবার নিজেকে জাহির করার সুযোগ পর্যন্ত পায়নি ও। চাঁদনির ঠোঁট শুকনো, মুখ কালো। আধার বোধহয় বুঝলো চাঁদনির মনের অবস্থা, গালে হাত দিয়ে বলল, এই চাঁদ, কথা বলবি না আমার সাথে? ভয় পেয়েছিস? চাঁদনি সরিয়ে দিল আধারের হাত, একটু দূরে গিয়ে বসলো। চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে তাকালো আশেপাশে। ভীষণ অগোছালো একটা রুম দেখে বুঝতে বাকি রইল না এটা কার কক্ষ। ওর সে প্রশ্নের উত্তর না দিয়ে চাঁদনি জিজ্ঞেস করলো, আমাকে এই রুমে এনেছো কেন? তো কাল রাতে তুই অনেক অসুস্থ ছিলি, জ্বর ছিল অনেক তোর, ইভেন এখনো আছে। জ্বর হলেই বা কি আমাকে আমার রুমে দিয়ে আসবা না? নিজে আসার মতো অবস্থায় তো ছিলাম না। তোকে কোলে করে নিয়ে এসেছি, সেটার জন্য ধন্যবাদ না দিয়ে জেরা করছিস? কি অকৃতজ্ঞ তুই চাঁদ। আসলেই তো একটা ধন্যবাদ তোমার প্রাপ্য। তুমি আমাকে একেবারে মেরে ফেলোনি, আধমরা হলেও বাঁচিয়ে রেখেছো। পৃথিবীটা আরেকবার দেখার সুযোগ করে দিয়েছো। ধন্যবাদ তোমাকে। আধার মলিন হাসলো ওর দিকে, ঢোক গিলে বলল, আমি তোকে মারতে চাইনি। সেটা না বলে এটা বলো, মেরে ফেলতে পারোনি বলে দুঃখ লাগছে। এই না, দুপাশে মাথা নাড়লো আধার। আমার ভালো লেগেছে তোকে মারতে। তুই জানিস না আমি আমি রাগলে সামলাতে পারি না। রেগে যাওয়ার মতো কাজ করিস কেন? আমার দিকটা একবারও দেখবি না? আমি তো তোর খারাপ চাই না চাঁদনি। একটা কল অন্তত তুই ধরতে পারতি আমার। আমি তখন কি অবস্থায় ছিলাম আমি তোর বুঝাইতে পারবো না। তুই কখনো আমাকে বুঝিসনি। আমার এখনো সব প্রশ্নের উত্তর পাওয়া বাকি কিন্তু। চাঁদনি হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো। আধারের কথা কানে তুলল না। আধারের সাথে কথা বলতে বা ওর কথা শুনতে ভালো লাগছে না ওর। বুকের মধ্যে এখনো কেমন যেন করছে। কাল রাতটা দুঃস্বপ্নের মতো ছিল ওর কাছে। আধা চাঁদনিকে নিজের দিকটা বোঝানোর চেষ্টা করলো না। পুরো রাত ও সেবা করেছে চাঁদনির। আলো ফোটার আগ পর্যন্ত ওর বালিশের কাছে বসেছিল। পুরো রাত চাঁদনির পাশে বসে ওর কপালে জলপট্টি দিয়েছে। এসব দুঃখের কথা বলবে না ও চাঁদনিকে। ও কখনো চাঁদনির সামনে ভালো সাজার চেষ্টা করে না। চাঁদনির সামনে জেন্টলম্যান হয়নি। ও কখনো ওর ভালোবাসাটা দেখায়নি। ও সারা জীবন চাঁদনির কাছে খারাপ ছিল। প্রচণ্ড খারাপ ব্যবহার নিয়ে গেছে ও চাঁদনির কাছে। চাঁদনি ওকে কোনোদিন মাপ করতে পারবে না। না করুক, আধার ওর ক্ষমা চায় না, ভালোবাসাও চায় না। আধার শুধু চায় চাঁদনি ওর সাথে থাকুক, ওর সব কথা শুনে চলুক। চাঁদনির মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। চুল টেনে ধরে মাথা নিচু করে বসলো। হঠাৎই নিজের দিকে চোখ পড়তে আটকে উঠল। এ কি, ও শাড়ি বদলে গেল কি করে? ও তো কালো শাড়ি পরে এসেছিল এখানে, ড্রেস তো গায়ে ছিল না। চকিতে আধারের দিকে তাকিয়ে ভয়াত স্বরে আওড়ালো, এই ড্রেসটা কখন পরলাম আমি? আমার শাড়ি কই? জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়েছো কেন? তার মানে ড্রেসটাও তুমি পরিয়ে দিয়েছো? আমি তো পরিয়ে দেব। আর তো কেউ নেই এখানে। তোর নেতা নিশ্চয়ই আসবে না তোর শাড়ি বদলাতে। আধার তাচ্ছিল্য করে বলল। চাঁদনি আতকে তাকালো ওর দিকে, বলল, কি বলছো নিজে জানো? আর কত ভাবে ছোট করবে তুমি আমাকে? এটা কেন করলে তুমি? আমার অচেতন অবস্থায় শাড়ি বদলে দিলে, আবার সেটা বলছো? তোমার লজ্জা করছে না? আধার ভাবলেশীনভাবে বলল, না তো, লজ্জা কেন করবে? ইচ্ছে করে তো করিনি। তোকে অনেকবার ডেকেছিলাম, বাট তোর এতটাই জ্বর ছিল যে তুই সেন্সলেস ছিলি। আমার কি করার ছিল বল? কিছু করতে না। কে বলেছে তোমাকে করতে?
আমার অচেতন অবস্থায় সুযোগ নিয়েছো তুমি। ছি, আমি তোমার থেকে এটা আশা করি নাই। সুযোগ নেওয়া বলতে কি বোঝাচ্ছিস তুই? সুযোগ নেওয়ার জন্য তোর অচেতন অবস্থায় তোর কাছে যাওয়ার দরকার নেই আমার। চেতনা থাকা অবস্থায় কাছে গেলেও তুই কিছুই করতে পারবি না। আমি যা করি সামনাসামনি করি, বুঝছিস? আর সুযোগ নিলে এমন প্যাটর প্যাটর করার মতো অবস্থায় থাকতি না। সে অবস্থায় রাখতাম না আমি তোর। চাঁদনি এবার কেঁদেই দিল, অস্থির স্বরে বলল, তোমার কথাগুলো শুনতে আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আমি মানতে পারতেছি না। যতই তোমার সাথে আমার বিয়ে হোক না কেন, তারপরেও তুমি একটা ছেলে। আজ পর্যন্ত কোনো ছেলে আমার হাতটুকু ধরতে পারে নাই, আর তুমি। আমি আর অন্য ছেলে এক? নিজেই বলছিস বিয়ে হয়েছে আমাদের, আবার নিজেই কান্না করছিস আমি ছুঁয়েছি বলে। জাস্ট শাড়িটা বদলে দিয়েছি চাঁদনি। তোকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। তোর খারাপ লাগলেও আমার কিছুই করার নেই। ট্রাস্ট মি, আমি কিছুই দেখিনি। চাঁদনি কাঁদতে কাঁদতে বলল, কেন? তুমি কানা ছিলা সে সময়? তোমার সাথে এমন কেউ করলে তোমার কেমন লাগতো? কেউ যদি অনুমতি ছাড়া তোমার শরীরে হাত দিত, তখন তুমি বুঝতা কেমন লাগে? আমার সাথে এমন কেউ করলে আমার ভালোই লাগতো, খুশি হতাম। বাট অবশ্যই মেয়ে হলে তোর মতো এভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম না। আসলে তুমি আমাকে মানুষ বলে মনেই করো না। আমার জন্য তোমার মনে এক আনার সম্মান নাই, তাই আমার ইজ্জতের পরোয়া করলে না তুমি। চাঁদনি, একটা সিম্পল বিষয়ে নিয়ে এভাবে রিয়াক্ট কেন করছিস তুই? চাঁদনি ঘৃণিত দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধারের চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। ওর মনে হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার। একজন স্বামী তার স্ত্রীর শাড়ি বদলে দিতেই পারে, এখানে তো অপরাধের কিছুই নেই। কিন্তু চাঁদনি মানতে পারছে না। আধার ওরে মানেই না বউ হিসেবে, আবার কালকে গায়ে হাত তুলেছে। এসব না হলেও চাঁদনির মাইন্ডসেট হয়নি এখনো স্বামী সংসার নিয়ে। তবুও আধারের সাথে তর্ক করতে পারবে না। আধারের চোপা খুব জোরালো, প্রতিটা কথা দম্ভ, অহংকারে মোড়ানো। আজ পর্যন্ত কেউ ওর সাথে তর্কে জিততে পারেনি, আধার জিততে দেয়নি। ওর কাছে ওই সবসময় ঠিক, পারফেক্ট, বাকি পুরো দুনিয়া ভুল। চাঁদনি ত্রস্ত হাতে চোখ মুছল, হুড়মুড়িয়ে নামলো বিছানা থেকে, দ্রুত পায়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আধার ওর পিছু পিছু ওকে ডাকতে ডাকতে আসে। চাঁদনি ওর ডাক কানেও তোলে না। বারান্দা পেরিয়ে নিজের কক্ষে আসে। কক্ষ তালাবদ্ধ দেখে থেমে যায়। তখনই আধারও এসে দাঁড়ায় ওর পাশে। চাঁদনির ভুরু কুচকে তাকালো ওর দিকে। এ কি, আমার রুমে তালা কেন? কারণ আজ থেকে তুই আমার রুমে থাকবি, আমার সাথে। চাঁদনি আকস্মিকতায় কিছু বলতে পারল না। পরক্ষণে ঝাঁচালো স্বরে বলল, তোমার সাথে থাকবো মানে? বললেই হলো, চাবি দাও। নো, চাবি দিব না। তোকে আমার সাথেই থাকতে হবে। স্বামী স্ত্রী এভাবে আলাদা রুমে থাকে না। শ্লেষাত্মক হাসলো চাঁদনি, ব্যঙ্গ করে বলল, স্বামী স্ত্রী, হ্যাঁ, হাসালে। সবকিছু তোমার মর্জি মতো হবে না। নিজেই আমাকে আলাদা একটা রুম দিয়েছো, নিজেই বলেছো তোমার থেকে দূরে থাকতে, আবার এখন নিজেই আমাকে তোমার রুমে তোমার সাথে রাখতে চাচ্ছ। এক মুখে কত কথা বলো, আবার এক কথা আমাকে শুনতে হবে? হ্যাঁ অবশ্যই, আমার সব কথা শুনবি তুই, অক্ষরে অক্ষরে পালন করবি। আমি তোকে আলাদা রুম দিয়েছিলাম তোর প্রাইভেসির জন্য, কারণ তুই ওই বাড়িতে একা রুমে থাকতি। এখানে আসা মাত্র ওই অভ্যাস বদলানো কঠিন হয়ে যেত তোর জন্য। আমি চেয়েছিলাম এখানে যাতে তোর কোনো সমস্যা না হয়, বাট তুই আমার সমস্যা বাড়িয়ে দিচ্ছিস। আমার কাছে তোর কোনো প্রাইভেসি নেই, তুই প্রাইভেসি ডিজার্ভ করিস না। এখন থেকে যা করবি আমার সামনাসামনি করবি। চাঁদনি চোয়াল শক্ত করে বলল, তোমার মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করছো? সবকিছু চাপিয়ে দিচ্ছ তুমি আমার ওপর। আমি তোমার সাথে থাকতে চাইছি না। বাড়াবাড়ি দেখেছিস কি এখনো? তোর চাওয়ার ধার ধারে কে চাঁদনি? আমি যেটা চাইবো সেটাই হবে। তুই আমার সাথে থাকবি একই রুমে, নয়তো জোর করে রাখবো। চাঁদনি বসে পড়ল মেঝেতে, কক্ষের সামনে। ওর জ্বর এখনো কমেনি। আধারের সাথে তর্ক করতে করতে ও ক্লান্ত হয়ে যায়, তবুও জিততে পারে না কখনো। কিন্তু এখন একটু রেস্ট খুব প্রয়োজন ওর। ছোট্ট শরীরটার উপর আর কত জুলুম যাবে, আর কত সহ্য করবেও। চাঁদনি অসহায় স্বরে বলল, খুলে দাও না। রুমটা ছাড়া আমার ভালো লাগে না, কোথাও শান্তি লাগে না। এমনিতে অশান্তির শেষ নেই। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। একটু দয়া করো আমার উপর, আমি তোমার পুতুল না। আধা চাঁদনির হাত ধরে টান দিতে দিতে বলল, ওঠ, নিচে বসেছিস কেন? তুই যাই বল, যাই কর, তোকে আমার রুমেই থাকতে হবে। উঠ চাঁদ, ঠান্ডা লাগবে। অনেক জ্বর তোর, ওষুধ খেতে হবে। চাঁদনি উঠে দাঁড়ালো না। আধার ওকে কোলে তুলল। চাঁদনি নামতে চাইল, আধারের সাথে পারল না। বসে যাওয়া গলায় চেঁচালো, নামাও আমাকে, নামাও বলছি। গলার অবস্থা শেষ, তারপরেও চিল্লা পাল্লা মাস্ট, তাই না? মারবো তোকে আমি। চাঁদনিকে আবারও নিজের কক্ষে নিয়ে গেল আধার।
বিছানায় আতশোয়া করে বসিয়ে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক হাতে আলতো করে থুতনি চেপে ধরে বলল, ভালো মেয়ে হয়ে বসে থাক কেমন। আমি খাবার নিয়ে আসছি। কালকে থেকে কিছু খাসনি। নিজের দোষেই খাবারের বদলে মার খেয়েছিস। নিজের কথাটা একটু ভাব। 104 ডিগ্রি জ্বর এখনো গায়ে চেপে আছে, একটুও কমছে না, তারপরও নরম হচ্ছিস না তুই। চাঁদনি সব কথাকে ইগনোর করে বলল, আমার মোবাইল না, ওটাও জ্বালিয়ে দিয়েছো। না, জাস্ট একবার আছাড় মেরেছি, স্ক্র্যাচ পড়েছে দুটো স্ক্রিনে। তুই এমনিতেও পাবি না, খোঁজ নিয়ে লাভ নেই। যে ফোন বিপদের সময় কাজে আসে না, সেটা ইউজ না করাই ভালো। চাঁদনি কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকলো ওর দিকে, ঢোক গিলে বলল, ভুল হয়ে গেছে, মানছি ফোন সাইলেন্ট রাখা ছিল, মানছি ফোন সাইলেন্ট রাখা উচিত হয়নি। তার শাস্তি কি আমি পাইনি? আর কত শাস্তি দিতে চাও? সব নিয়ম তো আমার জন্যই সব সীমারেখা। তাই বলে ফোনটাই নিয়ে নিবা? একটু দাও দেখি কতক্ষণ একা একা বসে থাকবো। চাঁদনি ভেবেছিল আধার দিবে না, ছেলেটার মন খুব শক্ত, কারো কথাই গলে না। কিন্তু এবারে বেরিয়ে যাওয়ার আগে চাঁদনির ফোন ওর হাতে দিয়ে গেল। চাঁদনি প্রথমেই হোয়াটসঅ্যাপে ঢুকলো। রেহানুকে মেসেজ দিয়েছে সাবধানে পৌঁছেছে কিনা। মেসেজের রিপ্লাই না পেয়ে গ্রুপে কলও দিয়েছে। ছেলেটা কখনো ওর মেয়ে ফ্রেন্ডের সরাসরি কল দেয় না, কিন্তু নাম্বারে ঢুকে চাঁদনি কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। যা ভেবেছিল আধার সেটাই করেছে। ওর 4টা ফ্রেন্ডকে ব্লক মেরেছে, গ্রুপ থেকে লিভ নিয়েছে। চাঁদনি ওদের সবাইকে আনব্লক করে রেহানকে রিপ্লাই করলো ও সাবধানে পৌঁছে গেছে, গ্রুপে যাতে অ্যাড করে ওকে। আধার ওকে মেরে ফেলুক, তবুও নিজের বন্ধুদের ছাড়তে পারবে না। একটু পর আধার ট্রে হাতে কক্ষে ঢুকলো। ও চাঁদনির জন্য চিকেন চুপ নিয়ে এসেছে। চাঁদনির ঠোঁট কেটে গেছে, শক্ত কিছু খেতে পারবে না। আধা নিজেও গতকাল রাতে কিছু খায়নি। চাঁদনিকে নিয়েছিল সারাক্ষণ। আধারও সামনে বসলো, স্যুপ হাতে নিয়ে চামচে তুলে বলল, কর। ঠোঁট জ্বলবে তো। আধার দীর্ঘশ্বাস ফেললো, মুখ কালো করে বলল, জ্বললেও কি করবি, খেতে তো হবে। তুই না অনেক স্ট্রং, একটু কষ্ট কর। আমি স্ট্রং নই আধার ভাই, তুমি আমাকে এভাবে না মারলেও পারতা। শুলে চড়ানোর মতো অপরাধ তো আমি করিনি। চাঁদনি ভাঙা গলায় বলল। আধারে বলার কিছুই থাকলো না। চাঁদনি বহু কষ্টে প্রথম চামচ খেলো। মুহূর্তেই ঠোঁটে চিনচিনে ব্যথা শুরু হয়। চাঁদনি জিভ দিয়ে বারংবার ঠোঁট বেজায়, মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আধার তাকিয়ে থাকলো ওর দিকে। প্রথমবার অনুশোচনায় দগ্ধ হলো ওর হৃদয়। একটা মানুষ ওর জন্য স্বাচ্ছন্দ্যে খেতে পারছে না, অথচ মানুষটার পুরো জীবনের দায়িত্ব নিয়েছো। কেন চাঁদনিকে দুঃখ ছাড়া কেন কিছুই দিতে পারছে না? আধার অনেকক্ষণ ধরে খেয়াল করলো ওকে, খাওয়ালো। অ্যান্টিবায়োটিক পেটে পড়তে ও সব কিছু ওয়াশরুমে গিয়ে ছেড়ে এলো। আধারে এত কষ্ট লাগলো, চাঁদনি বমি করেছে সেজন্য না, ও এত কষ্ট করে এত সময় নিয়ে খাওয়ালো, অথচ চাঁদনি পেটে কিছুই রাখতে পারলো না। চাঁদনি কাহিল হয়ে শুয়ে পড়লো। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানতেই আধার ওকে চেপে ধরে ধরফরিয়ে বলল, চাঁদ, কি হয়েছে তোর? বমি কেন করছিস তুই? খুশিতে। কোনো মতে উত্তর দিল চাঁদনি। আধার ওকে দু হাতে চাপটে ধরে আড়তে থাকে। আই এম সো সরি চাঁদ, আমি অনেক অনেক সরি। আমি জানতাম না তুই এত কষ্ট পাবি। আমার খুব খারাপ লেগেছে, বিশ্বাস কর। ইস, আমি কেন নিজের রাগটা একটু সামলাতে পারলাম না, কেন তোকে মারলাম। চাঁদনি উত্তর দেয় না, ঘুমানোর চেষ্টা করে। ওর মাথা ঘুরছে, পেট মোচড়াচ্ছে, আরও কোথায় কোথায় যে কষ্ট হচ্ছে। জ্বর আসলে সব অসুস্থতা একসাথে চেপে ধরে ওকে। আধার অনেকটা সময় জড়িয়ে ধরে রাখলো চাঁদনিকে। ওর চাঁদনির অসুস্থতা একটুও ভালো লাগছে না। যখন বুঝলো চাঁদনি ঘুমিয়ে গেছে, তখন উঠে বসলো। চাঁদনির কপালে হাত দিয়ে দেখলো ত্বক পুড়ে যাচ্ছে। আধার গালে হাত দিয়ে বসে থাকে চাঁদনির পাশে। চাঁদনির ঘুম ভাঙলো দুপুরে। আধার আবারও লিকুইড জাতীয় খাবার খাওয়ালো ওকে। ওষুধ খাওয়াতে না খাওয়াতে ও আবার গিয়ে বমি করে এলো। আধার করুণ মুখে বসে আছে বিছানার উপর। চাঁদনি বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আধার অনেক কষ্ট আর একটু খাইয়েছে ওকে, তবে ওষুধ খাওয়ায়নি। ওষুধ খেলেই চাঁদনি বমি করছে। আধার ভয়ে আছে চাঁদনি আবার বমি না করে। ওর এত অসুস্থতা আধারের একটুও ভালো লাগছে না। অনেকটা সময় নীরবতার পর খানিক বাদে আধার অস্থির স্বরে বলল, এরকম কেন করছিস তুই? কি করতেছে আমি? চাঁদনির গলা জ্বলছে। কোনো মতে ভাঙা গলায় প্রশ্ন করলো। আধার ওর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, প্রেগনেন্ট মহিলাদের মতো বমি করছিস, অথচ প্রেগনেন্ট হওয়ার মতো কিছুই করিনি আমি। এখনো একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না তোকে। চাঁদনি মুখ ফেরালো। কথাটা লজ্জা পাওয়ার মতো। চাঁদনি লজ্জা পেল না। আধারের সাথে এখন ওর বিদ্বেষ চলছে। তার উপর ইদানিং আধারের কথাগুলো শুনে হয় ওর বিরক্ত লাগে, নয়তো রাগ হয়। চাঁদনির মুখটা মলিন, ঠোঁট শুকিয়ে আছে। প্রতি মুহূর্তে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে। মন দেহ দুটোর অবস্থা বেহাল। নিয়ন্ত্রণ রাখতে পারছে না চাঁদনি।
আধার উঠে গেল ওর কাছে, ওর পাশে বসে বলল। আমার না তোকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। চাঁদনি বিরক্তিকর দৃষ্টিতে চাইলো। আধার ইন্দাদিন বেশি উল্টাপাল্টা কথা বলছে। ও কিছু বলল না। আধার আবার বলল। চাঁদ, আই এম সিরিয়াস, মজা করছি না। চুমু খেতে দে, নয়তো জোর করব। চাঁদনি অনেকটা দূরে সরে গিয়ে বসলো, পাংশুটে মুখে বলল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আধার আবারও গিয়ে চাঁদনিকে টেনে আনলো নিজের কাছে, চেপে ধরে জোর করে শক্ত করে চুমে খেলো ওর ঠোঁটে। ঘটনার আকস্মিকতায় চাঁদনি হতভম্ব হয়ে যায়। ও ভেবেছিল আধার মজা করছে, যেভাবে সবসময় করে। চাঁদনি সরাতে চাইলো আধারকে, বুকের উপর ধাক্কা বসালো। ও দুর্বল হাতে আধারকে নিজের উপর থেকে এক চুলো সরাতে পারল না। আধার নিজেই ছাড়লো ওকে। চাঁদনি ছাড়া পেতেই মুখের উপর হাত চেপে ধরল। আচমকা আধারে জোর করা নিতে পারল না। গা গোলাচ্ছে চাঁদনির। আধার কিছু বলবে, তার আগে ওর গায়ে বমি করে দিল। আধার পাথরে বসে থাকে, চিৎকার করে কাঁদার ইচ্ছে পোষণ করেও। চাঁদনি হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে গুটিয়ে গেল, দুর্বল গলায় বলল। মানা করেছিলাম। চাঁদনির খারাপ লাগলো। মনে হলো আধার বোধহয় রাগারাগি করবে, তবে আধার কিছু বলল না। ওর হাত টেনে বলল। মুখ ধুবি আয়। চাঁদনি নামলো বিছানা ছেড়ে। আধার ওকে ধরে নিয়ে গেল বেসিনের সামনে। আর বমি করবি? চাঁদনি মাথা নেড়ে না বোঝায়। ওর গা কাঁপছে, শরীরের ব্যালেন্স রাখতে পারছে না। আধার ওকে ধরে রাখলো, নয়তো চাঁদনি নিজের শরীরের ভর নিজেই নিতে পারছে না। আধার পানি নিয়ে মুখ মোছালো ওর, আবারও ধরে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো ওকে। আধারের আবার গোসল করতে হবে। চাঁদনি ওর পুরো টি শার্ট বমিতে ভাসিয়ে দিয়েছে। আধার গোসল করে এসে দেখলো চাঁদনি ঘুমিয়েছে। ও টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে জানালার সামনে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে দেখে গোল চাঁদ উঠেছে। আকাশের সাথে অনেকগুলো ঝলমলে তারা, 1 2 3 4। আধার তারা গোনা অসমাপ্ত রেখে চাঁদনির দিকে তাকায়। চাঁদনি ঘুমে কাদা। ও আবার এগিয়ে এসে চাঁদনির পাশে বসলো। একদিনে মেয়েটার চোখ মুখ বসে গেছে, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। আধার হাত বুলালো চুলে। চাঁদনি চোখ মেলে তাকালো। আধার ঝুঁকলো ওর দিকে, নরম স্বরে জানতে চাইলো। ভালো লাগছে এখন? চাঁদনি উপর নিচ মাথা নাড়ে। আধার এবার আতশোয়া হলো চাঁদনির উপর, আর মাথার উপর হাত রেখে বলল। চাঁদ, হুম। আই ওয়ানা লাভ ইউ। আধার চট করে চুমু খেলো চাঁদনির থুতনিতে। ঠোঁটের কোণের কাটা অংশে জিভ ছুঁয়ে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি ধাক্কা দিয়ে সরাতে চায় ওকে, আর্তনাদ করে বলে। কিন্তু আমি চাই না। তোর মনে হয় না আমাদের সম্পর্কটার প্রোগ্রেস দরকার? আর কতদিন এভাবে চলবে? আমি মানছি তুই অনেক ছোট, তবুও আমি তোকে পেতে পারি না। না, পারো না। একটা কালির ড্রামের সাথে তুমি সারা জীবন থাকতে পারো না। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতে একসাথে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই না। তুই আবার আমার ইগো হার্ট করছিস চাঁদনি। তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস, অবজ্ঞা করছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস আধার যেটা চায় সে সেটা নিয়েই ছাড়ে। আমাকে ফেরানোর শক্তি তোর নেই। তুমি জোর জবরদস্তি করবা আমার সাথে। আমার অসুস্থতাও তোমার উপর প্রভাব ফেলবে না। আধার হাসলো। চাঁদনিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো। না, আমি তোকে জোর করব না। তুই অনেক কাঁদবি, আমি তোর কান্না আর দেখতে পারছি না। আমরা গ্রামে চলে যাবো চাঁদ। ইট পাথরের শহরে আমি নিজেকেই হারিয়ে ফেলছি রে, অমানুষ হয়ে যাচ্ছি। আমার ভয় লাগে তোকে নিয়ে। তোকে নিয়ে আমি আর ভয়ে ভয়ে থাকতে পারবো না। আমি তোকে হারাতে চাই না। চাঁদনির ঘুম ভাঙার পর দেখলো তটিনী এসেছে, বসে আছে ওর পাশে। চাঁদনির চোখ কষলে উঠে বসলো, ঘুম ঘুম স্বরে ডাকলো। আপু, তটিনী ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল। উঠে গেছো তুমি? তোমাকে পড়াতে এসেছিলাম, এদিকে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। চাঁদনি লজ্জা পেল। তটিনী বিছানার হেডবোর্ডের সাথে বালিশ সেট করে দিল। চাঁদনি হেলান দিয়ে বসে বলল। কখন এসেছো আপু? বেশিক্ষণ হচ্ছে না। এভাবে জ্বর বাঁধালে কি করে? চাঁদনি কিছু বলল না। তটিনী ওর গালে হাত রেখে বলল। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওই বেয়াদবটাকে অনেক গালি দিয়েছি আমি। শয়তানটা নিজেকে কি যে মনে করে। চাঁদনি মলিন হাসলো। আধার তক্ষুনি কক্ষে ঢুকলো, ওর হাতে নাস্তার ট্রে। আধার কখনো ওর ফ্রেন্ডদের জন্য এক পদের নাস্তা বানাতে পারে না, ওকে 3-4 রকমের পদে বানাতেই হবে, মাস্ট। পরিস্থিতি যেমনই হোক না কেন, ওর ফ্রেন্ডরা ওর হাতে বানানো খাবার খেতে খুব পছন্দ করে। আধারের রান্নাগুলো খুব মজাদার হয়। আধার সাইড টেবিলে ট্রে রেখে বলল। ধর যা যা খেতে চেয়েছিলি। ও চাঁদনি উঠে গেছে? হ্যাঁ, আজকে তো ও পড়বে না, তাই না? তটিনী বলল। আধার চেয়ারের উপর পা তুলে বসলো, দুপাশে মাথা নেড়ে বলল।
না, কি করে পড়বে ও? দাঁড়াতে পর্যন্ত পারছে না। সুস্থ হোক তারপর। তোকে যে আসতে বলেছিলাম সেটাও ভুলে গেছি আমি। আমার কাল রাতে মনে পড়লো, আসলে এর আগে কখনো স্টুডেন্ট পড়ায়নি তো। কয়েকদিন পর থেকে মিড টার্ম, চাঁদনির কলেজেও হয়তো নোটিশ দিয়েছে। এখন আমারই টেনশন লাগছে কি করে সিলেবাস শেষ করব। যে জ্বর উঠেছে এত সহজে তো সারবে না। বাচ্চা মেয়েটাকে দেখে তোর একটু মায়া হয়নি জানোয়ার? শেষের কথাটা রাগ নিয়ে বলল তটিনী। আধা জিভ দিয়ে গাল ঠেলে বলল, বেয়াদবি করেছে কেন আমার সাথে জিজ্ঞেস কর। তাই বলে এভাবে মারতে পারবি? আধার কিছু বলল না, চাঁদনির দিকে তাকালো। চাঁদনি অনেক আগে থেকেই তাকিয়ে আছে ওর দিকে। তটিনী চলে গেছে। অনেকক্ষণ বসে গল্প করেছে ও চাঁদনির সাথে। চাঁদনি ব্রেকফাস্ট শেষ করে বসে আছে। ও মোবাইল দেখতে পারছে না। স্ক্রিনের দিকে তাকালেই চোখ জ্বলছে ওর। তাই আধার ওকে ক্লে আর স্লাইম এনে দিয়েছে। চাঁদনি সেগুলো নিয়ে খেলছে, কেলে দিয়ে পুতুল বানাচ্ছে। ক্ষণকাল পর পর তাকাচ্ছে আধারের দিকে। আধার ওর মোবাইল নিয়ে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছে। চাঁদনি মোবাইল নিতে চাচ্ছে, আধার দিচ্ছে না। আমার মোবাইলে এতক্ষণ ধরে কি দেখছো তুমি? আধার মাথা তুলে তাকালো চাঁদনির দিকে। আবারও মোবাইলে মনোযোগ দিয়ে বলল, তোদের গ্রুপের কাহিনী দেখছি। চ্যাটিং করছো ওদের সাথে? না, জাস্ট ওদের মেসেজ দেখছি। ওরা কি সারাক্ষণ ওই ছেলেটাকে নিয়ে কথা বলে? হাসনা আর বৃষ্টি বলে ওদের ক্রাশ। তোর? তুই পছন্দ করিস না এত সুন্দর একটা ছেলে? আধার বাঁশ মারল। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধারের দিকে। আধার বলল, আনব্লক করে দিয়েছিস ওদেরকে? তুমি যদি বলো ওদেরকে ছাড়তে না পারলে তুমি আমাকে আবার মারবা, তাহলে আমি আবার মার খাবো, তবু আমি ওদের ছাড়তে পারবো না। এতটা ভালোবাসিস ওদের? কয়েকদিনই তো হলো ওদের সাথে পরিচয় হয়েছে তোর। এই অল্প সময়ে এতটা প্রিয় হয়ে গেছে ওরা তোর? প্রিয় হওয়ার জন্য কি খুব বেশি সময়ের দরকার আছে আধার ভাই? তাহলে তো আমিও তোমার প্রিয় হতাম। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা, অথচ তুমি আমাকে কতটা ঘৃণা করো। ওরা অ্যাটলিস্ট আমাকে কালির ড্রাম বলে না। আমার গায়ের রং নিয়ে আমাদের প্রতি পদে পদে অপমান করে না, কটাক্ষ করে না। আমার কনফিডেন্স কমিয়ে দেয় না, উল্টো বাড়িয়ে দেয়। ওদের সামনে থাকলে আমি নিজেকে নিচু ফিল করি না। আমি ওদের সাথে যতক্ষণ থাকি আমার সময়টা খুব ভালো কাটে। ওরা আমাকে আমার কমতিগুলো নিয়েই ভালোবাসে। আধার ক্ষীণস্বরে বলল, আমি তো তোকে ঘৃণা করি না চাঁদ, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি নিজেই মানি আমি খুব টক্সিক। চাঁদনি আবার কেলে নিয়ে খেলনা জিনিস বানাতে শুরু করলো। আধার বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরগুলো পাইনি। শাড়ি কোথায় পেয়েছিলি তুই? কেন বন্ধুদের সাথে ঘুরতে যাবি বলে ওই ছেলেটার সাথে দাঁড়িয়েছিলি? চাঁদনি স্বাভাবিক স্বরে বলল, আমার ফ্রেন্ডরা ক্যাফেটেরিয়ার ভেতরেই ছিল, তুমি ওদের দেখোনি। ভাইয়াটার সাথে আমি একা যাইনি, আমার বন্ধুরাও গিয়েছিল। আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। উনি আমাকে ক্যাব ঠিক করে দিচ্ছিল। উনি আমার জন্য যে কনসার্ন দেখিয়েছে, হাসনা আর বৃষ্টির জন্য সেম কাজ করতেন। যেহেতু আমরা তার ভরসায় গিয়েছিলাম, এখানে আমার জন্য আলাদা করে কিছু করেনি। তোমার ভাবনাগুলো বেশি নেগেটিভ আধার ভাই। আধার সরু চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি খুব নেগেটিভ, টক্সিক। আমি তোকে ট্রাস্ট করি, আমি জানি তুই এমন ভুল করবি না যেটার জন্য তোর সম্মানে আঘাত আসবে, কিন্তু আমি চোখের দেখাটা মানতে পারিনি চাঁদ। খুব ফাঁটছিল আমার, বিশ্বাস কর। গিয়ে মাত্রই দেখলাম ওই ছেলেটার সাথে শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছিস। কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা যে আসছিল। চাঁদনি বিমর্ষ স্বরে বলল, শাড়িটা আমাকে আমার ফ্রেন্ডরা দিয়েছে। চুড়িগুলো, আচ্ছা তুমি ওখানে গেলে কি করে, না মানে জানলে কি করে আমি ওখানে আছি? জিপিএস ট্র্যাক করেছি, তোর মোবাইলে জিপিএস সেট করা ছিল। তাহলে প্রথমেই যেতে, তাহলেই তো আমার ফ্রেন্ডদের দেখতে তুমি। তোমার ভুলের কারণে আমি মার খেলাম। 280 বার কল করার কোনো কারণ ছিল না দেখছি। ওই সিচুয়েশনে আমার মাথায় আসেনি ব্যাপারটা। আমি তোকে হন্যে হয়ে খুঁজছিলাম, মনে হচ্ছিল তুই হারিয়ে গেছিস। তারপর যখন মাথায় এলো, গিয়ে দেখলাম ওই নেতা না ক্যাতা তার সাথে দাঁড়িয়ে আছিস। কিরকম ফিল হয়েছিল আমার, ইচ্ছে করছিল দুটোকে মেরে কবরে পুঁতে দিই। তারপর ভাবলাম অন্যের ছেলের কি দোষ, শত্রু তো আমার নিজের ঘরে। অনেক সামলানোর চেষ্টা করেছি নিজেকে, বুঝিয়েছি তুই ছোট, বুঝিসনি হয়তো, কিন্তু তুই ঘরে আসার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
চাঁদনি মলিন হাসল, বলল, তোমার তো ভালোবাসার মানুষের অভাব নাই দাদা ভাই, কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না। ওই গুটি কয়েক মানুষই আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়। ওরা আমার জন্য শাড়ি কিনে এনেছে, রেহান চুড়ি কিনে দিয়েছে, বৃষ্টি আর হাসনা আমাকে সাজিয়ে দিয়েছে। আমার এই ভালোবাসাগুলো ফেলে আসতে ইচ্ছে করে না। বিশ্বাস করো, নেতারে আমি চিনিও না, ওনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কিন্তু আমি আমার ফ্রেন্ডদের কথা ফেলতে পারি না। আধার কথা ঘোরাতে বলল, এটা তুই ঠিক বলেছিস, আমার তো ভালোবাসার মানুষের অভাব নেই। আমি তোকে ছাড়া এই দুনিয়ায় সবাইকে ভালোবাসি। চাঁদনি কিছু বলল না। আধার চাঁদনির ফোন দেখতে দেখতে বলল, তোর ফ্রেন্ডরা ছবি পাঠিয়েছে, 1000টা সেলফি। কে তোরে ভাই? মোবাইল হ্যাং মারছে, আইফোন পর্যন্ত তোদের ছবি লোড নিতে পারছে না। মাত্র 1000? কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আরও 1000 আসবে। আমার বন্ধুরা এত কম সেলফি তোলে না, ওদের প্রেস্টিজে লাগে। মুহূর্তে আরও 1200 ছবি এসে জমা হলো। আধার অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। বন্ধুদের প্রতি কি কনফিডেন্স! ছবিগুলো চেক করতে গিয়ে আধারের কপালে ভাঁজ পড়ে। সবাই মিলে অনেকগুলো গ্রুপ পিক তুলেছে, আবার হাসনার বৃষ্টি রাতের সাথে সিঙ্গেল সেলফি তুলেছে। আধার দ্রুত চেক করলো চাঁদের সাথে এমন কোনো ছবি আছে কিনা। নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আধার নেতার ছবি জুম করে করে দেখে। ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম, তবে ওর মতোই, ওর চেয়ে খুব বেশিও সুন্দর না। কিন্তু আধারে হিংসা হয়। গায়ের রংটা হচ্ছে বোধহয় একটু উজ্জ্বল, তাও বেশি না, সামান্যই। তবু ওই সামান্যটুকু আধারের সহ্য হলো না। ও চাঁদনিকে বলল, নেতা দেখি ফিল্টার মাইরা ছবি তুলে। ফিল্টার নেতা মরে নাই, হাসনা আর বৃষ্টি মরছে। মেয়েরা ফিল্টার ছাড়া ছবি তুলতে পারে না। তারপরও দেখ চাঁদ, ওনার চেয়ে আমার মুখে মায়া বেশি। আমি ওনার চেয়ে বেশি কিউট না? অত কিছু তো বুঝি না, উনি হাসে না, গম্ভীর থাকে অলওয়েজ। গম্ভীর থাকে অলওয়েজ, নয়তো ওনাকেও কিউট লাগতো। এটাও খেয়াল করেছিস? হ্যাঁ, তোমার চেয়ে বেশি ফর্সাও। চাঁদনি বাঁকা হাসলো। আধার ওর পাশ ঘেসে বসলো, হুড়মুড়িয়ে বলল, উনি তো ফিল্টার দিয়েছেন, আমার চেয়ে বেশি ফর্সা হয় কি করে? বাস্তবে বেশি ফর্সা, সামনাসামনি দেখেছি। চাঁদনি একটু বেশি ডিসক্রাইব করলো। আধার ফুঁসতে থাকলো। চাঁদনি মনে মনে খুব আনন্দ পেল। উফ, ওকে গায়ের রং নিয়ে খোঁটা দিতে ছেলের মুখে বাঁধে না, অথচ নিজের বেলায় নিতে পারছে না। আধার অনেকটা সময় ওর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলো। তারপর চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, অসুস্থ বলে ছেড়ে দিলাম, তো আজ তোর গলা আমি সত্যিই টিপে দিতাম। আধার কিছুক্ষণ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। 2 দিন চলে গেছে, অথচ এখনো চাঁদনির গালের দাগ যায়নি। 5 আঙুলের দাগ এখনো স্পষ্ট, মনে হচ্ছে খোদাই করা হয়েছে। আগে লাল ছিল, এখন বাদামি রং ধারণ করেছে। আধারে বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেড়ায়। কি জানোয়ারের মতো মেয়েটাকে মেরেছে, কতটা অমানুষ। আধার উদ্গ্রীব স্বরে বলল, তোর গালে একটা চুমু খাই চাঁদ। চাঁদনির চোখে স্পষ্ট আক্রোশ। আধারের মুখ খামচে দিতে চাইছে যেন। কাল রাতেও বদমাস ছেলেটা অনেক উল্টাপাল্টা কাজ করেছে ওর সাথে। এদিকে ওকে কালির ড্রাম বলে, কাইলানি বলে, আবার ওর সাথে ঘেঁষে বসে। এসব উল্টাপাল্টা করে ওর সাথে। আধার ওর গালের উপর তর্জনী ছুঁয়ে পড়ল। লাল হয়ে ফুলে আছে, আমার ঠোঁটের স্পর্শ না পাওয়া পর্যন্ত ব্যথা কমবে না। ব্যথা কমাতে চাইলে আমাকে চুমু খেতে দে। আমি বাবাকে সব বলবো আধার ভাই, কি কি করতেছো তুমি আমার সাথে। ছি চাঁদ, এসব চাচ্চুকে গিয়ে বলবি? স্বামী চুমু খেতে চাইলে সেটা বাবাকে গিয়ে বলতে হয়? মান সম্মান তো কিছু রাখবি না দেখছি। তুমি যে আমাকে মেরেছো সেটা আমি বাবাকে বলবোই, তাহলে বাবা অবশ্যই আমাকে নিয়ে যাবে এখান থেকে। চাঁদনির কথা শেষ করার আগেই আধার জোর করে চুমু খেলো ওর গালে। চাঁদনি হাতের তালু দিয়ে গাল মোছে, এমনভাবে অপ্রকৃতিস্থভাবে গালে চাপ প্রয়োগ করে যেন চামড়া উঠিয়ে ফেলবে। আধার টেডি হেসে অ্যাটিটিউড নিয়ে বলল, দেখিস আজ রাতের মধ্যে ব্যথা কমে যাবে। আমার ঠোঁটে জাদু আছে রে চাঁদ। চাঁদনি মুখ বাঁকিয়ে ফোন রেখে ছবিগুলোর অবস্থা দেখে বিমূঢ় দৃষ্টিতে আধারের দিকে তাকায়। প্রতিটা ছবিতে রাতের অবস্থা দফারফা করে দিয়েছে। কিছু ছবিতে রাতকে ক্রপ করে দিয়েছে, বাকি যেগুলোতে রাত মাঝখানে অর্থাৎ ক্রপ করা যাচ্ছিল না সেখানে রাতের মুখে ইমোজি দিয়ে দিয়েছে, সাথে এডিট করে উল্টাপাল্টা ড্র করে দিয়েছে রাতের ফেসে। আধার মাথা রেখে শুয়ে পড়লো চাঁদনির কোলে। ছেলেটা এমন বাচ্চামো করতে পারে চাঁদনির জানা ছিল না, অথচ নিজেকে বিগ ম্যান, জেন্টলম্যান বলে, যেখানে কাজকাম বাচ্চাদের মতো। চাঁদনি এতটাই অবাক হলো যে আধারকে কিছু বলতে পারল না। আকিব শিকদার অনেকক্ষণ ধরে কল করছিলেন চাঁদনির মোবাইলে, কিন্তু চাঁদনি ঘুমে থাকায় রিসিভ করতে পারছিল না। জ্বর হওয়ার পর থেকে মেয়েটা খালি সময়ে সময়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ঘুমে এত শক্ত,
ভূমিকম্পে দালান খসে পড়লো, ঘুম ভাঙবে না। আকিব শিকদার আর না পেরে আধারের মোবাইলে কল করলো। ও তখন ড্রয়িং রুমে বসে বসে মুভি দেখছিল। আকিব শিকদার চাঁদনির সাথে কথা বলতে চাইলেন। আধার উপরে উঠে এলো, এসে দেখলো চাঁদনি ঘুমাচ্ছে। ওদিকে আকিব শিকদার ডেসপারেটলি কথা বলতে চাইছে ওর সাথে। আধারের উপায় না পেয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনি পিটপিট করে চোখ মেলে তাকালো। চাচ্চু কল করেছে, কথা বলতে যাচ্ছে তোর সাথে। চাঁদনি ঘুম ঘুম স্বরে বলল। আমার ইচ্ছে করতেছে না, আমি ঘুমাবো এখন। আধার অবাক হলো। চাঁদনি কথা বলতে চাচ্ছে না ওর বাবার সাথে, যেখানে মেয়েটা ওর বাবার অন্তঃপ্রাণ। বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আধার উদ্বিগ্ন স্বরে বলল। কথা কেন বলবি না? তোকে দেখতে আসিনি বলে রাগ করেছিস? বাবার উপর রাগ করে কেউ? তুমিও তো বড় বাবার উপর রাগ করেছিলে, একটা কালি ড্রাম তোমার উপর গুছিয়ে দিয়েছিল বলে। মাসকে মাস ফোন পর্যন্ত করনি, খবর পর্যন্ত নাওনি। আসলে সব দোষ খালি আমার ক্ষেত্রেই হয়। আধার কি বলবে বুঝতে পারল না। মেয়েটার রাগ জায়েজ। অনেকদিন ধরে চাঁদনি ওর বাবাকে বলছিল ওকে নিতে আসতে। অনেকবার কেঁদেছে। অথচ আকিব শিকদার নিজের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত যে সে নিজের মেয়েকেও দেখতে আসতে পারছে না। আধার নরম স্বরে বুঝ দিয়ে বলল। চাচ্চু আসতে চেয়েছিল তোকে নিতে, আমি মানা করেছি। আর কয়েকদিন পর থেকে তোর মিড টার্ম এক্সাম। এখন চট্টগ্রামে গেলে পড়াশোনার হিউজ একটা গ্যাপ পড়ে যাবে। তোমার চাচু কাল পুরো দিন কোথায় ছিল, আমি মরে গেছি কিনা একবার খবরও তো নিল না। চাচ্চু বিজি ছিল, সব বিষয়ে এতটা দোষ ধরতে হয় না। তোমার চাচুর সব ব্যস্ততা খালি আমার ক্ষেত্রেই। একটা ফোন পর্যন্ত করা যায় না আমাকে। আমার প্রতি তার কোনো দায়িত্ব নেই, তাই দুদিন পর পর কল করে বাবার দায়িত্ব পালন করতে মানা করো। চাঁদনি মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল। আধারে খুব লজ্জা লাগলো আকিব শিকদারকে এসব বলতে। ও ফোন নিয়ে রিয়েলাইজ করলো আকিব শিকদার কল কেটে দিয়েছেন। হয়তো তিনি সব শুনে ফেলেছেন। পুরো দিন চাঁদনি মোটামুটি সুস্থ থাকে। জ্বর 100 ডিগ্রির উপরে ওঠে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে 104 ডিগ্রি জ্বরে কাহিল হয়ে পড়েও চোখ মেলতে পারে না। আধারে তখন অবস্থা খারাপ হয়, ভয় লাগে। ও চাঁদনিকে সামলাতে পারে না। আধার ঘরমাই পায়চারি করছে। দুদিন ধরে এই সিচুয়েশন ফেস করছেও, তারপর স্টেবল হতে পারছে না। ইদানিং সবাই খুব বেশি ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে, আর এই জ্বরটা খুব মারাত্মক। চাঁদনি চোখ বন্ধ করে শুয়ে আছে। আধার থেমে থেমে চাঁদনিকে দেখছে, আবার পায়চারি করছে। চাঁদনি ক্ষীণ স্বরে থেমে থেমে ডাকলো। দাদা ভাই। আধার দৌড়ে গেল ওর কাছে। ওকে ব্ল্যাঙ্কেটের উপর থেকে দু হাতে আঁকড়ে ধরে বলল। চাঁদ, এই চাঁদ, আমার দিকে তাকা একটু। চাঁদনি চোখ বন্ধ অবস্থায় কোনো মতে বলল। আব্বুকে একটা কল দাও না, আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আব্বু রাগ করেছে আমার উপর, আমি এভাবে বলতে চাইনি। আধার কল করলো আকিব শিকদারকে, তবে তিনি ফোন রিসিভ করলেন না। 2-3 বার কল করার পর আধার অসহায় স্বরে বলল। রিসিভ করছে না। আমার জন্য কোনো দিন সময় থাকে না ওনার, আমার কোনো দামই নেই কারোর কাছে। চাঁদনির চোখের কার্নিশ পেয়ে ফোটায় ফোটায় জল গড়ালো। আধার আলতো হাতে মুছে দিল। চাঁদনির গালের সাথে গাল ঠেকিয়ে বসে থাকলো অনেকটা সময়। ওর গা পুড়ে যাচ্ছে জ্বরে। আধার ওয়াশরুমে গিয়ে বালতি ভরে পানি নিয়ে এলো। চাঁদনির মাথায় মগ দিয়ে পানি ঢালতে থাকলো অনেকটা সময়। অনেকক্ষণ পর চাঁদনির গায়ের তাপমাত্রা একটু কমলো। আধার ডাকলো। চাঁদ, হুম। ঠিক লাগছে এখন একটু? না, একটুও ঠিক লাগছে না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাব। আমি মরে গেলেও বাবাকে আসতে বলবে না। আধার ঢোক গিলে বলল। এরকম কেন বলছিস? তুই মরে গেলে আমার কি হবে? আমার বাড়িটা আবার খালি হয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব। আমি কাকে গালাগাল করব, কাকে খোঁচা মারবো? তোকে বিরক্ত করা ছাড়া আমার একটা দিন কাটে না। তোকে জ্বালানোর যে শান্তি, সেটা আর কোনো কিছুতে নেই। তোকে প্রিজার্ভ করে রেখে দিব আমি, কেমন? চাঁদনি ছোট ছোট চোখ করে তাকালো। আধার হাসলো, বিমর্ষ চিত্ত বলল। চাঁদরে, আল্লাহ তোকে সুস্থ করে দিবে। তোর কষ্টগুলো আমি আর নিতে পারছি না। আমার থেকে তোর মুক্তি নাই, মরেও মুক্তি পাবি না আমার থেকে। যতদিন না আমি মারা যাই ততদিন। সাভিয়া বসে আছে ওর কক্ষে। আধার কেমন যেন গায়েব হয়ে গেছে। অনলাইনে নাই, ফোনে পাওয়া যাচ্ছে না, ভার্সিটিতে পর্যন্ত আসছে না। আসবে কি করে? অত চাঁদনিকে নিয়েই আছে। সারাক্ষণ চাঁদনির ফোন নিয়ে বসে থাকে। নিজের ফোন নেওয়ার সময় কোথায় আধারের? কিন্তু এসব তো সাভিয়া জানে না। ও চাইলেই আধারের ফ্ল্যাটে যেতে পারে, কিন্তু ওর ইচ্ছে করে না। ও চাঁদনিকে দেখতে পারে না, ওর কষ্ট হয়। মনে হয় একটা ছোট্ট মেয়ে ওর প্রিয় মানুষটার ভাগ নিয়ে নিয়েছে। বিদ্বেষ ছড়াই হৃদয়। সাবিয়া এসব ভাবনাই বুঝছিল। রাত তখন রেগে মেগে ঢুকলো ওর কক্ষে। সাবিয়া হকচকিয়ে বলল। ভাইয়া। রাত কখনো ওর কক্ষে নক করা ছাড়া আসে না, ইভেন আসেই না। ওই যাই রাতের কক্ষে রাতের সাথে দেখা করতে। রাত রাগে কণ্ঠে বলল। কোন ছেলের খোঁজ নিতে বলেছিস তুই আমাকে? যে তোর বয়ফ্রেন্ড ছিল, সে ছেলেটা এখন বিবাহিত।
তুই একটা বিবাহিত ছেলেকে ভালোবাসিস সাবিহা? সাবিয়া জানতো রাতেরটা অবশ্যই জানতে পারবে। রাতের পক্ষে খবর পাওয়া কোনো টাফ বিষয় না, তবুও লুকিয়েছিল। রাত কেটে বলার সাহস হয়নি। রাত আবারও বলল, উত্তর দে, চুপ করে আছিস কেন? আমি যখন ভালোবাসতাম তখন সে বিবাহিত ছিল না। আমি কোনো বিবাহিত ছেলেকে ভালোবাসিনি, বরং আমি ভালোবাসার পর সম্পর্কে যাবার পর সে বিয়ে করেছে। সাবিয়া অস্থির স্বরে বলল। রাত শান্ত কণ্ঠে বলল, যেভাবে হোক বিয়ে হয়েছে, একটা বিবাহিত ছেলেকে আবদার করছিস আমার কাছে? লজ্জা করলো না তো? অবশ্য লজ্জা করবে কেন? মায়ের থেকেই তো শিখেছিস এসব। সাবিয়া নিজের ওড়নার কোনো চেপে ধরল। রাত এখন ওর মাকে নিয়ে কথা শোনাবে ওকে। যতই হোক, ওর মা যত খারাপ কাজই করুক, তবু ওর মা। সাবিয়ার খারাপ লাগবে। সাবিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ভালোবাসা অপরাধ ভাইয়া? ভালোবাসা অপরাধ না সাবিহা, কিন্তু আরেকজনের স্বামীকে চাওয়া অপরাধ। একটা সংসার ভাঙা অপরাধ, অনেক বড় অপরাধ। তুই তোর মায়ের মেয়ে, কিন্তু পাশাপাশি আমার বোনও। আমি তোকে এত বড় অন্যায় করতে দেব না। সাবিয়ার ভয় লাগছে। রাত সহজে রাগে না, খুব শান্ত একটা ছিল, কিন্তু রাখলে সব শেষ করে দেয়। ধ্বংসাবশেষও রাখে না। সাবিয়া মনে সাহস সঞ্চার করে বলল, আমি ওকে ভালোবাসি ভাই, আমি ওকে চাই। আমি ওকে অনেক ভোলার চেষ্টা করেছি, মনকে বুঝ দিয়েছি সে বিবাহিত, কিন্তু আমি মুভ অন করতে পারছি না। আমি ওরে ভুলতে পারছি না। রাত এবার রেগে মেগে বলল, ভালোবাসলেই হলো? আরেকজনের স্বামীর উপর নজর দিস, লজ্জা লাগে না? মেয়েটার কি হবে একবার ভেবেছিস? তোর জন্য আরেকটা মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগবে। তাতে আমার কি? আমি কেন অন্য মেয়ের কথা ভাবতে যাব? আমার শুধু আমার ভালোবাসাকে লাগবে। আমি শুধু আমার কথা ভাববো। অন্য মেয়ে চলেই যাক। তুমি যদি তাকে আমার করে দিতে না পারো, তাহলে আমি নিজেরটা নিজেই ভেবে নিব, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সাবিয়া পুরোটা সময় মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল। এক পলক রাতের পানে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। রাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাবিয়ার দিকে। ক্ষণকাল পর এক পেশে হেসে বলল, আমি ভেবেছিলাম তুই আমার বোন, তোর মাথায় অন্তত এসব আসবে না। তুই আমার কষ্ট দেখিস না সাবিহা? একটা ব্রোকেন ফ্যামিলি কেমন হয় বুঝছস? তোর মা খুব শান্তিতে আছে, আমার মাকে অশান্তিতে ফেলে। 12 মাসের মধ্যে 11 মাস তোর মা বাপের কথা বন্ধ থাকে। সে অন্যের সংসার ভেঙে সুখী হতে পারেনি, তুইও পারবে না। আমি বোকারে, আমি তোকে ওই মহিলার মেয়ে না ভেবে নিজের বোন ভেবেছি। কিন্তু আমার মাথায় রাখা উচিত ছিল, রক্ত নিজের আসলে রূপ তো নিশ্চয়ই দেখাবে। তোর মা আমার মায়ের সংসার ভেঙেছে, কিন্তু তোকে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে দেব না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। প্রায় এক সপ্তাহ যাওয়ার পরও চাঁদনির জ্বর ছাড়ল না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আধার অবস্থা ঘায়েল করে ফেলল ওর। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকশন তো আছে। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটা দুর্বল ছিল। আধার অনেকবার সরি বলেছে ওকে, ও এভাবে মারতে চায়নি। রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধ বোধে ভুগছে, ব্লা ব্লা। অথচ চাঁদনি সরিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনও সে রাতটা। সে রাতে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য নাইটমেয়ার ছিল। আধারকে মাফ করতে পারছে না ও কোনো মতে। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে। ও জ্বর গায়ে তটিনীর কাছে পড়তে বসে। আধার অবশ্য মানা করেছিল এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। চাঁদনি জোর গলায় বলেছিল পড়বে, মিড টার্মে দরকার হলে ফেল আসুক, তবুও এক্সাম দেবে। এমনিতেই টিউটোরিয়াল পরীক্ষা একটাও দিতে পারেনি চাঁদনি। আধার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। ক্লাসের গ্রুপে নোটিশ এসেছে, আর কয়েকদিন পর থেকেই মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি। ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই না পড়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছ। তার উপর একটাও প্র্যাকটিক্যাল লেখা হয়নি ওর। ওদিকে ক্লাসের সবাই সাইনও নিয়ে ফেলেছে। চাঁদনির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, সব একসাথে এসে পড়েছে মাথার উপর। আধার ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে। নিজের পড়াশোনা ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আধারের রুমেই থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে ওর রুমের চাবি দিয়ে দিতে। প্রথম দিন থেকে থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আধার রুমে কমফোর্টেবলি থাকতে পারে না। আধার শোনেনি। পরে অবশ্য চাঁদনি পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওকে রুমে চাবি দিয়েছে। পড়াশোনাও নিজের রুমে করে। রাত হলে আধার টেনে নিয়ে যায় ওকে নিজের রুমে। শুধু পড়ার জন্যই ও নিজের রুমে আসতে পারে, অন্যথায় সব কাজ ওকে আধারের রুমেই করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের মাঝে।
কোলবালিশের দুপাশে দুজন মানুষ, একটা শব্দ কথা বলে না একজন আরেকজনের সাথে। তবুও আধারকে নিজের জেদ রচাতেই হবে। এখন সিআইডির মতো পিছে পড়েছে চাঁদনির। কোনো কাজ চাঁদনি শান্তিতে করতে পারছে না। চাঁদনি পড়ছে, রাত বাজে 12টা। আধার রুমে না যাওয়ার জন্য এখনও পড়াশোনার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আধার ডাকতে এলে বলতে পারে এখন পড়ছেও। ওই কক্ষে যেতে পারবে না। আধার শুধু এই একটা ব্যাপারেই চাঁদনির সাথে জোর করে না। চাঁদনি পৃষ্ঠা ভরে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম রাখলো। অনেকক্ষণ ধরে পিঠ ঠেকিয়ে বসতে বসতে পিঠ ব্যথা হয়ে গেছে। চাঁদনি গা ছেড়ে বসলো। মোবাইলে একটা গান প্লে করে শুনতে থাকলো। অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠল ওর। চাঁদনি আতঙ্কে চিল্লানি দিল। আহ আধার বুকের সাথে দুহাত গুজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণের প্রলেপ ল্যাপটানো, চুলগুলো কপালের উপর পড়ে আছে সবসময়ের মতো। চাঁদনি উদ্বিগ্ন স্বরে আওড়ালো। এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আধার এগিয়ে গাঁটটা মারল ওর মাথায়, নাক মুখ কুচকে বলল। এই তোর পড়াশোনা, আয় আমার সাথে আয়। চাঁদনি তড়িঘড়ি করে বলল। আরে আমি সত্যিই পড়ছিলাম, ম্যাথ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম, তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাব না, আমি এখন থেকে এখানেই থাকবো। তুই যাবি না, তোর ঘাট যাবে। প্লিজ, আজকে আমার অনেক পড়া আছে। পর মানা করেছি আমি তোকে। আধার গিয়ে বিছানার উপর বসলো। চাঁদনি অনুরোধ করে বলল। আজকে থেকে এখানে থাকি। থাক, আমি কি মানা করেছি নাকি? চাঁদনি মুখ বাঁকালো। আধার মানা করে না, ট্রলি ব্যাগের মতো টেনে হিস্ট্রে নিয়ে যায়। আধার বলল। পরশু থেকে না তোর এক্সাম? প্রিপারেশন কেমন? ভালো না। কোনো মতে টেনে টুনে পাশ করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আধারের দিকে তাকালো, উদ্গ্রীব স্বরে বলল। তোমার মুখে এগুলো কি? ফেস প্যাক। ছেলেরাও ফেস প্যাক দেয়? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস প্যাক দিতে পারবে না? আধার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে থাকে ওর দিকে। আধার টাওয়াল দিয়ে মুখ না মুছে টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছলো। বিছানার উপর বসে লিকুইড মাখতে থাকলো মুখে। চাঁদনি প্রশ্ন করলো। আবার এগুলো কি দিচ্ছ মুখে? সিরাম চিনিস না? না তো। তোকে আমি এমনি এমনি গাইয়া বলি? চাঁদনি মুখ বাঁকালো, নাক কুচকে বলল। এসব দিলে কি হবে? ধবধবে ফর্সা হয়ে যাব। এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে, যাকে বলে গ্লাস স্কিন। আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে, তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর। সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট করে এবং উজ্জ্বলতা আনে। আধার ব্যাখ্যা করলো। চাঁদনি অবাক স্বরে বলল। সিরিয়াসলি আধার ভাই, ওই কথা রেশ ধরে এত তোড়জোড় শুরু করেছো? যথেষ্ট ফর্সা আছো, তোমার গায়ের রং আমার ড্রিম, অথচ তুমি আরো ফর্সা হতে চাচ্ছ। আল্লাহর দেয়া সৌন্দর্য নিয়ে কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেখো না, স্কিন খারাপ হয়ে যাবে আরো। হ্যাঁ, তোরে কইছে, তুই বেশি জানিস। আমি নিজের উপর অনেক কনফিডেন্ট ছিলাম, বাট ওই দিন তুই আমার কনফিডেন্স ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছিস। নেতাকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তার চেয়ে অধিক ফর্সা হয়ে দেখাবো। আমি আরো সুন্দর হয়ে যাব চাঁদ। তখন দেখবি আমাকে তোর আরো ভালো লাগছে। নেতার দিকে চোখ দেওয়ারও সুযোগ পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনলো সব কথা, অতিষ্ঠ হয়ে বলল। আমি সেসব দুষ্টুমি করে বলেছি। আল্লাহ, কেন সিরিয়াসলি নিচ্ছ? এগুলো কোথা থেকে পেয়েছো তুমি? তোটিনি থেকে স্কিন কেয়ার সম্বন্ধে টিপস নিয়েছিলাম। ও অনেক কিছু জানে এসব ব্যাপারে, ওই পাঠিয়েছে। আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে, এসব অনলাইনে অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওটা হলো ফেস প্যাক, ফ্রেশ রোজ ফেস মাস্ক। আর এটা হলো ল্যাঙ্কম অ্যাডভান্স জেনিফিক ইউথ অ্যাক্টিভেটিং সিরাম। বাবা গো, কি কঠিন নাম। ট্রাই করবি? চাঁদনির ইচ্ছে করলো ওরও ফর্সা হতে মন চাইলো আধারের মতো। চাঁদনি উপর নিচ মাথা নাড়ে। আধার নাকচ করে বলল। না থাক, যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই। এখনই এই অবস্থা, ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকে ছেড়েই চলে গেলি। সে ভুল তো আমি করছি না চাঁদনি, তোকে তো আমি যেতে দিব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার ম্যাথ করায় মনোযোগ দিল। আধার বসে থাকলো বিছানার উপর। একটু পর চাঁদনি বলল। দাদা ভাই, একটা ম্যাথ সলভ করে দিবা? কোন চ্যাপ্টারের? জটিল সংখ্যা। আধার এগিয়ে এসে ওর পাশে টোল নিয়ে বসলো। হেয়ার ম্যাথ বই হাতে নিয়ে সামনে চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল। দাও তো দাও। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়ার জোগাড় আমার। তোমার বাঁশ খেতে পারবো না। চাঁদনি টেনে নিতেও চাইলো ওর বই। আধার শক্ত করে ধরে বলল।
ওয়েট করে দিচ্ছি। রাখছিস কেন? আধার ম্যাটটা সলভ করে চাঁদনিকে বোঝালো। চাঁদনি বুঝতে না পেরে বলল। আরেকবার বলো। এত সহজ বিষয়টা বুঝছিস না? চেঁচালো আধার। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল। তোমার মতো তো ব্রিলিয়ান্ট না আমি। আধার মাথা ঠান্ডা করে আরেকবার বোঝায় চাঁদনিকে। এদিকে চাঁদনির মাথা হাইফার থাকায় এবারও বুঝলো নাও। আধার আবার চেঁচালো।